সবাইকে স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনে লেডিস ক্লাবের আড্ডায়। আমি অহনা তাসনিম খান আছি আপনাদের সাথে। এই তো কিছুদিন আগে 25শে বৈশাখ, মাত্র 2টো দিন হয়েছে, এবং এই সময়টাতে 25শে বৈশাখ যখন উদযাপন করি, রবীন্দ্রনাথকে প্রাণ ভরে স্মরণ করি। প্রত্যেকটা মানুষ কিংবা প্রত্যেকটা নারী যদি কবিতা পড়া শুরু করেন, এবং রবীন্দ্রনাথ যিনি পড়া শুরু করেছেন, রবীন্দ্র প্রেম হয়নি এই কথাটা একেবারেই না, বরং প্রত্যেক নারীর কবিতা জীবনে রবীন্দ্রই যেন তার প্রথম প্রেম। 164তম জন্মবার্ষিকীতে রবীন্দ্রনাথকে অবশ্যই প্রাণ ভরে স্মরণ করছি, এবং তোমার সঙ্গে প্রাণের খেলা সেটাই আজকের বিষয়। আহা, তোমার সঙ্গে প্রাণের খেলা চমৎকার একটি কবিতা, এবং আজকের দিনে রবীন্দ্রসঙ্গীত শুনবো, কবিতা শুনবো, এবং 25শে বৈশাখকে উদযাপন করার জন্য আজকে শুক্রবারই আমরা পেয়েছি। আমাদের যেহেতু 25শে বৈশাখের দিন লেডিস ক্লাব ছিল না, আজকের দিনটা আমি উদযাপন করতে চাই, এবং আমাদের সাথে দুজন ভীষণ মিষ্টি বন্ধু যুক্ত হয়েছেন। চলুন পরিচয় করিয়ে দিই তাদের সাথে। শুরুতে আমাদের সাথে আছেন রুমা মোদক, তিনি একজন কথা সাহিত্যিক এবং নাট্যকার। অনেক অনেক স্বাগত জানাচ্ছি লেডিস ক্লাবে। ধন্যবাদ। তার পাশেই আছেন মাহনাজ করিম হোসেন, তিনি একজন সঙ্গীত শিল্পী। আপু, অনেক স্বাগত জানাই। ধন্যবাদ। দুজনের সাথে আজকে অনেক গল্প করতে চাই। রবীন্দ্র প্রেমটা জীবনে এসেছে কিনা সেটাও শুনতে চাই। আপু যেহেতু রবীন্দ্র সঙ্গীতই করেন, এবং আজকের আয়োজনটা 25শে বৈশাখকে উদ্দেশ্য করেই সাজানো হয়েছে, মাহনাজ আপুর কাছে জানতে চাই যে প্রথম যখন রবীন্দ্রসঙ্গীত করা শুরু করেন বা রবীন্দ্রনাথের একটা লেখা পড়ছেন, অনুভূতিটা কেমন, এবং সেইভাবেই রবীন্দ্রসঙ্গীতটাকে জীবনের একটা অংশ বানিয়ে নেওয়ার এই যে একটা জার্নি, সেটা শুনে। আসলে প্রেমটা তো সবচেয়ে প্রথম আসে, রবীন্দ্রনাথের গানের প্রতি প্রেম, জি, সেটা থেকেই কিন্তু রবীন্দ্রসঙ্গীতটা গাওয়া। জি। এবং যেহেতু আমাদের বাসায় বেশিরভাগই রবীন্দ্রসঙ্গীতই চলতো, সারাক্ষণ গান চলছে, আমাদের সঙ্গীত আসর হতো, আমাদের দেশের যত আমাদের অগ্রজ যারা আছেন, সিনিয়র শিল্পীরা, তারা সবাই আমাদের বাসায় এসে গান গেয়েছেন। তো একটা ছোটবেলা থেকেই সেই একটা কান তৈরি হওয়া, ভালোবাসা। আমার দাদি, নানি, আমার আব্বুরা সবাই আমরা খুব রবীন্দ্রসঙ্গীতটা পছন্দ করি, চর্চা করে আসছি সেই সময় থেকে, শোনা এবং সেই শুনতে শুনতেই নিজের গানে আসা, এইটুকুই। বাহ, চমৎকার। এদিকে যদি সেটা সবই প্রেম, কিন্তু একদম একদম আজকে সেই প্রেম থেকে কতগুলো গান তুলেছেন, এবং কত কত রবীন্দ্রসঙ্গীত গেয়ে আসলে জীবনের একটা সিংহভাগ চলে যাচ্ছে, সবকিছু শুনবো। আমি রুমা আপুর কাছে আসতে চাই এবং জানতে চাই যে এই যে কথা সাহিত্যের এই যে পুরো একটা লম্বা সময়, এই কথা সাহিত্যিক হয়ে ওঠার পেছনের গল্পটা, সাথে রবীন্দ্র জয়ন্তীর বিষয়টা উদযাপনে যেহেতু আসছে, শুরুতে একটু রবীন্দ্রনাথকে প্রথম এক্সপ্লোর করার বিষয়টা শুনতে চাই। রবীন্দ্রনাথকে গান তো শুনেছি, জি। রবীন্দ্রনাথ নিজেই বলতেন যে আমাকে যদি বাঁচিয়ে রাখে, আমার গানগুলো বাঁচিয়ে রাখে। মানে শিল্প এবং সাহিত্যের এমন কোনো শাখা নেই যেখানে তিনি হাত দেননি। তিনি ছবি এঁকেছেন, তিনি গান লিখেছেন, তিনি কবিতা লিখেছেন, নাটক লিখেছেন। সাহিত্যের কোনো শাখা, চিত্রকলার শাখা, শিল্পীর শাখা, তার জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে নাটক অভিনয় হয়েছে, তিনি নিজে অভিনয় করেছেন। মানে এটা হলো যে আমি বলি যে বাঙালি সংস্কৃতি বলতে আজকে আমরা যা বুঝি, তার 80% কিন্তু ওই জোড়াসাঁকোর ঠাকুর বাড়ি থেকে এসেছে। আজকে এই যে আমার শাড়ি পরা, এই পোশাক আশাক, ড্রেস, মানে আমার যে এই যে ড্রেস আপটা রবীন্দ্রনাথের বাড়ি থেকে, ঠাকুর বাড়ি থেকে এসেছে। এই কাপে করে চা খাওয়া, অনেক কিছুই আমরা ঠাকুর বাড়ি থেকে ধীরে ধীরে বাঙালি সংস্কৃতিতে প্রবেশ করেছে। তো এই যে রবীন্দ্রনাথ আসলে আমাদের মধ্যে কিভাবে যে মিশে আছেন, আমরা কিন্তু ছোটবেলা থেকে, আমার কথাই যদি ব্যক্তিগতভাবে বলি, আমি ছোটবেলা থেকে শুধু গানই শুনতাম। মানে রবীন্দ্রনাথের গানের বাইরে তার যে আরো বিশাল জগৎ আছে, সেটার সন্ধান কিন্তু পেয়েছি আরও পরে। আমি বাংলা সাহিত্যে পড়াশোনা করেছি, এবং পড়াশোনা করতে গিয়ে আমার তখন তার অন্যান্য শাখার সাথে খুব গভীরভাবে পরিচয় হতে শুরু করেছে। এবং আমি মনে করি তার উপন্যাস, তার গল্প, তার অধিকাংশ ছোট গল্প, আমি মূলত ছোট গল্পকার বলে বলছি, আমি তার অধিকাংশ ছোট গল্প এই বাংলাদেশে বসে লেখা। তাদের তো বিশাল একটা জমিদারি ছিল বাংলাদেশে, এবং তিনি সেই কাজে এখানে বারবার আসতেন। এবং এই কারণে তার গল্পগুলোতে ঘুরে ফিরে যে চরিত্রগুলো এসেছে, নদীর কথা এসেছে, ধান ক্ষেতের কথা এসেছে, সব কিন্তু এই পূর্ব বাংলার ছবি এসেছে। তো এই রবীন্দ্রনাথকে আবিষ্কার করা আমার জন্য ছিল একটা মানে বিস্ময়ের মতো।
একটা মানুষ তার মাথায় কত কিছু রাখতে পারে। এবং রবীন্দ্রনাথের ছোট গল্পের আমরা খুব বলি আর কি, সবসময় বলি, নিজের জন্য বলি, অন্য কেউ বলি, যে লেসন যদি নিতে হয়, শিক্ষা যদি নিতে হয়, একটা গল্প কিভাবে শুরু করতে হবে, কিভাবে শেষ করতে হবে, একটা গল্পের একটা বাক্যের প্রতিটি শব্দ কিভাবে মিনিংফুল হয়ে ওঠে, অর্থবহ হয়ে ওঠে। একেবারে ওনার কাছ থেকেই ছোট গল্পের শেষ হইয়াও হইল না শেষ, এই ব্যাপারটা এসেছে। এবং তারপরে অনেক লেখক এই বিষয়টাকে তুলে এনেছেন, কিন্তু রবীন্দ্রনাথ যেভাবে শেষ হইয়াও হইল না শেষের ব্যাপারটা করেছেন তার ছোট ছোট নানান গল্পে, সেটা আসলে চমৎকার। এই সাসপেন্সটা ইদানিং অনেক তৈরি হয়েছে। আমাদের দর্শক বন্ধুরা যারা আছেন তাদের সাথেও আজকে কিন্তু প্রাণের মেলা মিলবেই, এবং আজকে আপনার প্রাণের সাথে আমরা প্রাণ বাড়তে চাই, এবং চলে আসবেন আজকের আড্ডায়। আমাদের স্ক্রিনে দেওয়া আছে জুমের আইডি এবং পাসওয়ার্ড, যেটা ফলো করে আপনারা এসে আমাদের সাথে আড্ডা দিতে পারছেন। রবীন্দ্রনাথকে নিয়ে কথা বলছি, আপুও বললেন, আপুর জার্নিটা শোনার আগেই আমি যেই কাজটা করতে চাই সেটা হলো রবীন্দ্রনাথকে সবার আগে তার গানই হয়তো বাঁচিয়ে রাখে, যেমনটা করে আপু বললেন। তো সেই ক্ষেত্রে মাহনাজ আপু এত সুন্দর করে গান করেন, কোনো কথা না বলে আগে একটু গান শুনে নেই, তারপরে আমরা আবার গল্পে ফিরে আসবো। নিশ্চয়ই। আমি রবীন্দ্রনাথের পূজা পর্যায়ের একটি গান গাইছি, অত্যন্ত জনপ্রিয়। জি, প্রাণের খেলার সাথে সব মিল রেখেই একটু একটু করতে চাচ্ছি। আমারে পথ চাওয়াতে আনন্দ, আমারে পথ চাওয়াতে আনন্দ, খেলে যায় রৌদ্র ছায়া, বর্ষায় আসে বসন্ত, আমারে পথ চাওয়াতে আনন্দ, আমারে পথ চাওয়াতে আনন্দ। বাহ, একটুখানি স্থায়ী শুনে মনে হচ্ছে যে ভেতরের অন্তরার দিকে যেতে মন চাচ্ছে, সঞ্চারী শুনতে ইচ্ছে করছে। চমৎকার গান। আজকে মাঝে মাঝে একটু একটু করে গান শুনবো, এবং যে প্রশ্নটা রুমা আপুকে শুরুতেই করেছি সেই কথাটা আরেকবার চলে আসতে চাই, এবং জানতে চাই যে কথা সাহিত্যিক হয়ে ওঠার এই বিষয়টা, মানে সাহিত্যের সাথে বাংলা সাহিত্য পড়তে পড়তে আগ্রহটা বেড়েছে, নাকি এই যে নাটক লেখা, নানান কিছুর সাথে থাকা, এই বিষয়টা কিভাবে ডেভেলপ করলেন, পারিবারিকভাবে নাকি ইউনিভার্সিটি জীবন থেকে? না, সেটা পারিবারিকভাবে না, মানে আমার পরিবারে এর আগে কেউ লিখেনি বা লেখক ছিলেন না, রবীন্দ্রনাথের পরিবারে ছিলেন, তার পরিবারে সবাই লিখেন। তো আমি একটা কথা বলি যে রবীন্দ্রনাথ, রবি শব্দের অর্থ তো সূর্য, সূর্যের আলোর নিচে বাকি সব আলো একেবারে মানে ঢাকা পড়ে গেছে আর কি। তো আমার পরিবারে কেউ লিখতেন না, আমি প্রথম লিখছি। কিন্তু এই লেখালেখিটা আমার মানে বিশ্ববিদ্যালয় জীবনে নয়, তার আগে থেকেই আমি লিখি ছড়া, কবিতা। পড়তে পড়তে কিছুটা মানে নিজের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। এটা হলো যে আমার পরিবারে একটা সমৃদ্ধ গ্রন্থাগার ছিল। আমার মানে বাবা মা সবাই শিক্ষিত ছিলেন, তারাও পড়ুয়া ছিলেন। সেই থেকেই উত্তরাধিকার সূত্রে পড়ার একটা অভ্যাস পেয়েছিলাম, এবং ওই পড়তে পড়তে লেখার ইচ্ছাটা নিজের মধ্যে এসেছে। আর যেটা হয়েছে, তখন কিন্তু আমরা রবীন্দ্রনাথ মানে পড়িনি বা কঠিন লাগতো একটা। তখন কাকে পড়তেন? হ্যাঁ, তখন কাকে পড়তাম আমি আসলে মনে হয় যে বরঞ্চ শরৎচন্দ্র পড়তাম, মানে যদি বলেন। হ্যাঁ, অনেকে বলে যে একটা বয়সে সেবা প্রকাশনী পড়ে, আমি তেমন সেবা প্রকাশনী পড়িনি। অনেক উপন্যাস পড়তাম, অনেক বই পড়তাম, কিন্তু সেবা প্রকাশনী বা রবীন্দ্রনাথ আমার তখনও পড়া হয়নি। রবীন্দ্রনাথকে পড়েছি কিন্তু আমি আর একটু বড় হয়ে আর কি। বরং বলা যায় তখন যে ছোটখাটো কবিতা বা ছড়া এগুলো লিখতাম, ইউনিভার্সিটি জীবনে এসে আমি ছাত্র রাজনীতিতে জড়িয়ে পড়েছি, ফলে তখন আমার একটা বিশাল ব্রেক ছিল লেখালেখিতে। আমি তখন লিখতে পারিনি, অনেকদিন লিখিনি, পরে আবার ফিরে এসেছি লেখায়। ঘরের মানুষ ঘরে ফিরে এলো, এরকম একটা ব্যাপার। একদম একদম, আমার কাছে মনে হয় যে এইটাই আমার ফিল্ড, এইটাই আমার ক্ষেত্র, আমি ভুল রাস্তায় ছিলাম। রবীন্দ্রনাথ পড়তে যেমন একটু বোধোদয় হওয়ার বিষয় আছে, আবার ছোট ছোট গল্প বাচ্চারাও পড়ে বুঝতে পারে, কিন্তু শরৎচন্দ্র আপনি সেই ছোটবেলায় পড়েছেন। ছোটবেলায় না, ঠিক ছোটবেলা বলা ঠিক হবে না, 9-10 ওইরকম আর কি, মানে টিনেজ বয়সে। আমার কাছে এখনো যদি শরৎচন্দ্রের একটা উপন্যাস নিয়ে বসে আমার কাছে কঠিন লাগে, কিন্তু মানে একটা উপন্যাস বুঝতে বেশ কতবার। এটা নিয়ে কিন্তু একটা ঘটনা আছে, গল্প
গল্প আছে, মানে শরৎচন্দ্রের, এটা আমি শোনা গল্প, এটা সত্য হতে পারে মিথ্যাও হতে পারে, যে শরৎচন্দ্রকে পাঠক বলছে যে আপনি, শরৎচন্দ্র তো একটু সমাজ সংস্কারমূলক লেখা লিখেন, তার গল্পগুলো তৎকালীন হিন্দু সমাজে যে কুসংস্কারগুলো ছিল এগুলোকে মানে ধরে ধরে উনি লিখতেন। তার মধ্যে অনেক কম্প্রোমাইজ ছিল বা অনেক রকম মানে কন্ট্রোভার্সি শরৎচন্দ্রের মধ্যেও ছিল। তো শরৎচন্দ্রকে একজন পাঠক বলছেন যে আপনি কত সহজ করে লিখেন, আপনার লেখা তো আমরা পড়েই বুঝতে পারি, কিন্তু রবীন্দ্রনাথ অনেক কঠিন করে লিখেন, আমরা বুঝতে পারি না। তখন শরৎচন্দ্র উত্তর দিয়েছিলেন যে আমি লিখি আপনাদের জন্য, আর রবীন্দ্রনাথ লিখেন আমার জন্য। হাই ক্লাস, রবীন্দ্রনাথের সবকিছু একটু হাই ক্লাস মনে হয়। মানে উনি একটু ভাবার্থ ব্যাখ্যা করতে হবে এমন কিছু, একটু কঠিন, এবং ওনার লেয়ার্স অফ মিনিং থাকে, ওনার সব লেয়ার্স অফ মিনিং যেটা উনি বললেন আর কি, আপনি একবার পড়ে তাকে আবিষ্কার করতে পারবেন না। হ্যাঁ, একদম আবিষ্কার। এবং আমি তো তার ছোট গল্প বারবার পড়ি, যখন রাইটার্স ব্লকে ভুগি, আমার লেখা আসছে না, আমি লিখতে পারছি না, রবীন্দ্রনাথ ছোট গল্প, মানে কি যে অসাধারণ একটা, মানে কি বলবো আমি, ওষুধের মতো, মেডিসিনের মতো কাজ করে। বাংলা সাহিত্যের আমি বলবো একদম সমৃদ্ধ করেছে। না, সমৃদ্ধ শুধু না, আমি বলি যে এখনো পর্যন্ত তাকে অতিক্রম করে কেউ যেতে পারেনি, এখনো পর্যন্ত। একদমই, মানে প্রত্যেকটা কবি বা লেখক তাদের এক একটা জনরা আছে, রবীন্দ্রনাথের কিন্তু কোনো জনরা নেই মনে হয়, তাই না? তিনি সর্বস্তরে সব কিছু নিয়ে লিখে ফেলেছেন এবং যেখানেই যেন হাত দিয়েছেন সেখানেই শোনা হয়ে গেছে একদম। এবং আমাদের চিন্তা করতে হয় কি বলছেন উনি, মানে চিন্তা ছাড়া কখনোই কিছু আসে না, যে হ্যাঁ খুব সহজ জিনিসটা, প্রত্যেকটা জিনিসেরই কিছু না কিছু ইনার মিনিংটা রয়েছে। ওই যে ছোটবেলায় ছুটি পড়লে একরকম একটা ভাবনা আসে, সেটাই যদি বড় হয়ে আরেকবার পড়া যায় আরো অন্যান্য অনেক অর্থ আসে, মানে এক একবার পড়লে এক একটা জায়গা এক্সপ্লোর হয়। এই বিষয়টা আসলে বেশ চমৎকার। মাঝে মাঝে ভাবি যে তার মাথায় কি ছিল এমন অসাধারণ, মানে এই যে 14-15 বছরের একটা ছেলেকে তিনি তার মনস্তত্ত্ব পাঠ করছেন, তার গল্পটা লিখছেন, আপনি এই সময়ে এসেও দেখেন সেটা কত প্রাসঙ্গিক। মানে অসাধারণ একটা মেধা নিয়ে তিনি জন্মেছিলেন। বাঙালির সৌভাগ্য যে তিনি বাঙালি হিসেবে জন্মগ্রহণ করেছিলেন। আসলেই তাই। এবং আমরাও আসলে জাতীয় সঙ্গীত হিসেবে যখন রবীন্দ্রনাথের গান পেয়েছি, এটাও আসলে আমাদের জন্য পরম ভাগ্য। একটা জাতীয় সঙ্গীত শুনলে প্রত্যেকটা বার কিন্তু শরীর শিহরিত হয়ে যায়, প্রত্যেকটা বার দাঁড়িয়ে যায় যখন, ততবারই কিন্তু সেই ঠান্ডা অনুভূতিটা কাজ করে। জাতীয় সঙ্গীতটা আসলেই এতখানি ভেতরটা ছুঁয়ে যায়। সেই বিষয়গুলো নিয়ে আরো কথা হবে। আমাদের বিরতির সময়ও কিন্তু চলে এসেছে। রবীন্দ্র প্রেমে যারা আসক্ত তারা কিন্তু আসলে সারাদিন রবীন্দ্র নিয়ে কথা বলতে পারবেন, বিরতি একবারও চাইবেন না। কিন্তু আমরা একটা বিরসিক বিরতি নিয়ে আবার এসে রবীন্দ্র প্রেম নিয়েই মত্ত হব। সাথে কিন্তু আমাদের এই বাংলায় যেসব কবিরা আমাদেরকে সবসময় নানান কিছু দিয়েছেন তাদেরকে উদযাপন করার চেষ্টা করব। এক কবির বাহানায় নানান কবিকে উদযাপন করা হবে। সাথেই থাকুন। সবাইকে স্বাগত জানাই নেক্সাস টেলিভিশন লেডিস ক্লাবের আড্ডায়। আজকের শুক্রবারের দিনটা, এই দিনটা আসলে আমরা কি চাই যে একটু আরাম আয়েশ করে বাড়িতে সুন্দর করে একটু একটা আরামদায়ক সময় কাটাবো। বিকেলটা যেন আরও একটু আলসে হয়ে যায়, কিন্তু সেই আলসে সময়টাই আপনাকে সঙ্গ দিতে লেডিস ক্লাব শুরু হয়ে গেছে। যেহেতু 1 ঘন্টার পুরো একটা আয়োজনে আপনারাও আমাদের সাথে যুক্ত হয়ে যেতেই পারেন। আজ কি রান্না হলো এবং রবীন্দ্র জয়ন্তীতে 164তম রবীন্দ্র জয়ন্তীতে গতকাল আসলে আপনাদের উদযাপনটা কেমন ছিল? রবীন্দ্র প্রেমে একেবারেই অভিভূত হয়ে সবসময়ই কি আপনারা ওই দিনটাতেই রবীন্দ্রনাথের একটা বই খুলে বসেন, নাকি মাঝে মাঝেই একটা বইয়ের পাতা আওড়ানো আপনাদের অভ্যেস? সেই কথাগুলো অবশ্যই আমাদেরকে এসে জানাবেন আজকের দিনে। এবং আবার যদি মাহনাজ আপুর কাছে এবার একটু আসি এবং মাহনাজ আপুর কাছে এসে শুনতে চাই যে গানের ব্যাপারে সবথেকে বেশি অনুপ্রেরণা কে দিত বাড়িতে? বাড়িতে আমাদের সবাই খুব রবীন্দ্রসঙ্গীত পছন্দ যেহেতু করত, সেহেতু রবীন্দ্রনাথের গানই গাইতে, স্পেশালি আমার দাদি আম্মা, উনি গান, আমার নানি আমাকে কবিতা শিখানো শুরু করে। আমি একটু ছোটবেলায় অনেক আগেই কথা বলেছি, তো আমি বোধহয় 2.5 বছর বা 3 বছর বয়সে অফিসার্স ক্লাবে মাতৃবৎসল নামে বিশাল একটা শিশুদের কবিতা আমি
মানে ফাংশনে, একটা জেনারেল মিটিংয়ের পরে যে ফাংশন, সেখানে আবৃত্তি করছি। সবাই অবাক হয়ে গেছিল যে এতটুক মেয়ে কিভাবে এত বড় একটা কবিতা শিখেছে। তো আমার নানি আস্তে 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 করে অনেক দিন ভরে আমাকে সেই কবিতাটা শিখিয়েছিলেন। আমি বলবো নানির সাংঘাতিক ধৈর্য এতটুক বাচ্চাকে শিখানো। যাই হোক, আমি শিখেছি, কিন্তু এটা অনেক বড় একটি কবিতা। তো আমি না একটু ওই যে যেহেতু তখন শিখেছেন, ওখান থেকে কোনো এক টুকরো আমাদেরকে একটু শোনাবেন, এখনো মনে আছে কি? যদি মনে থাকে দেখে, একদম যতটুকু মনে আছে 5-6 লাইন বললেও হয়ে যায়। মানে যেহেতু এত অদ্ভুত একটা কথা শুনলাম, আমার এটা মনেই হচ্ছিল যে 2-4 লাইন শুনতে। হ্যাঁ, পরেও শুনতে পারি, কোনো অসুবিধা নেই। আমি মনে করার চেষ্টা, ফার্স্ট লাইনটা মনে করার চেষ্টা করছি যে আচ্ছা, তাহলে এখন আপনার মনে এসে গেছে। বাহ বাহ। মেঘের মধ্যে মাগো যারা থাকে, তারা আমায় ডাকে, আমায় ডাকে, বলে আমরা কেবল করি খেলা, সকাল থেকে দুপুর সন্ধ্যাবেলা। সোনার খেলা খেলি আমরা ভোরে, রূপোর খেলা খেলি চাঁদকে ধরে। আমি বলি যাব কেমন করে, তারা বলে এসো মাঠের শেষে, সেখানেতে দাঁড়াবে চোখ বুঝে, আমরা তোমায় নেব মেঘের দেশে। আমি বলি মা যে চেয়ে থাকে, সন্ধে হলে নাম ধরে মোর ডাকে, কেমন করে ছেড়ে থাকবো তাকে, শুনে তারা হেসেই যায় মা ভেসে। তার চেয়ে মা আমি হব চাঁদ, তুমি হবে না, তার চেয়ে মা আমি হব, একটু ভুলে গেছি, তুমি হবে চাঁদ, লুটিয়ে আমি পড়ব তোমার কোলে, আকাশ হবে এই আমাদের ছাদ। বাবা কি সুন্দর! সেই কত বছর আগে। হ্যাঁ, কারণ এখন তো ওটার প্র্যাকটিস একদমই নাই, দুই একটা ওটা এইজন্য স্বতঃস্ফূর্তভাবে দেখলাম যে কতখানি, তারপরও কতগুলো চরণ আপনার এটা কিন্তু মনে আছে। একটা পার্ট গেল চাঁদের, এরপরে আসে হচ্ছে সাগর। সাগর আসে। বাহ, চমৎকার! এত বছর পরেও যে কতগুলো লাইন আপনার মনে আছে, এটাই খুব আমি মোটেও করি না। খুব সুন্দর হয়েছে, ভালো লেগেছে। রুমা আপুর এখন কি লেখা হয়, মানে কি ধাঁচের লেখাগুলো লেখা হয়? কবিতা, প্রবন্ধ, উপন্যাস? আমি আসলে এখন কথা সাহিত্যটাই বেশি চর্চা করি, গল্প লিখি, উপন্যাস, নাটক, এগুলো। কবিতা আসলে আর লেখা হয় না, খুব ছোটবেলায় লিখতাম, বা কবিতা দিয়েই আমার শুরু, কিন্তু এখন আর লিখি না কবিতা। লেখার মধ্যে নাটক, গল্প, যদি 2-4টা নাম শুনি, বা কোনো একটা চেনা কিছু আছে যেটা আমরা রিলেট করতে পারবো? চেনা আসলে কি, ওই জনপ্রিয় ধারার লেখক না হলে ঠিক ওইভাবে নামে চেনা যায় না। তো আমার নাটক তো মঞ্চে, হ্যাঁ, আমি তো মঞ্চের জন্য নাটক লিখি। তো আছে আমার জ্যোতিসংহিতা, তো খুব শো হচ্ছিল অনেকগুলো। তারপরে শেষে আমি করলাম নবৃত্তীয়, তারপরে বিভাজন, অনেকগুলো নাটক আমার মঞ্চে হয়েছে। আমি যেমন আপু, আমি কিন্তু শিল্পকলায় যাই নাটক দেখতে, এবং আপনাদের তৈরি করা মঞ্চের যে নাটকগুলো আছে, আমি এই জন্য নামগুলো শুনতে চাইলাম, যে আমি হয়তো একটা দুটো দেখেও ফেলেছি, কারণ যখনই নাটক হয় আমরা তো বাইরের দল, ঢাকার বাইরের দল, আমাদের সিলেট হবিগঞ্জের দল। তো আমরা আসলে ওইরকম কল শো কোনো উৎসবে যদি আমরা আমন্ত্রিত হই, অথবা মানে অন্য কোনো কারণে যদি ঢাকায় এসে শো করতে, আমরা বোধহয় সর্বশেষ শোটা করেছি চ্যানেল আই। চ্যানেল আই একটা প্রজেক্ট নিয়েছে, সব মঞ্চ নাটকগুলো রেকর্ড করে ওরা প্রচার করছে। আই স্ক্রিন নামে ওদের একটা ওটিটি প্ল্যাটফর্ম আছে, ওখানে মানে সর্বশেষ শোটা ওখানে হয়েছে আর কি। চমৎকার! এবং হবিগঞ্জেই যেহেতু বেশি কাজ হয়, সিলেটি ভাষায় আপনার নাটক লেখা হয় না? কখনো হয়নি আসলে। হবিগঞ্জে যদিও সিলেট বিভাগ থেকে, কিন্তু আমাদের ভাষাটা একটু আলাদা। আমরা আসলে একটু ব্রাহ্মণবাড়িয়া, তারপরে কিশোরগঞ্জ, ওই এলাকাটা, ময়মনসিংহ এক পাশে, তো ফলে আমাদের ভাষাটা আর সিলেটের মতো নেই, আমাদের ভাষাটা একটু মিক্সড হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, তাহলে সিলেটে মানুষ এই মিশ্র ভাষারই মঞ্চগুলোই তারা এনজয় করে। আমি তো মিশ্র ভাষায় নাটক লিখি না, সংলাপ যখন লিখি তখন সংলাপের মুখে যে সংলাপগুলো দেই, সেটা চরিত্র অনুযায়ী কখনো প্রমিত বাংলায়ও হয়, কখনো আঞ্চলিক বাংলায়ও হয়। আর আঞ্চলিক বাংলার ক্ষেত্রে আমি খুবই চেষ্টা করি আমার আঞ্চলিক বাংলাটার জন্য এমন হয়, যেহেতু নাটক একটা মানে পারস্পরিক মাধ্যম, অর্থাৎ আমি মঞ্চে করছি, দর্শক দেখছে, একটা মানে কমিউনিকেট করতে হয় আমাকে দর্শকের সাথে, সেহেতু এরকম একটা ভাষা রাখার যেন দর্শক আমার সাথে কমিউনিকেটটা করতে পারে। এই জন্য সবসময় যে আমি সিলেটি ভাষা করিনি একদম তাও না, কিন্তু মানে কম করার চেষ্টা করি আর কি। আচ্ছা আচ্ছা, বাবা চমৎকার। এদিকে যেহেতু রবীন্দ্রনাথকেই উদযাপন করছি, আপুর কাছে একটা স্থায়ী, একটা অন্তরা সহ একটা গান শুনতে চাই আবার।
ও আচ্ছা, তাই? কষ্ট দিব? মানে গান অবশ্য গাইতে ভালো লাগার কথা। যারা গান গান তাদের নিশ্চয়ই গান গাইতে আনন্দও হয় না? নিশ্চয়ই, চেষ্টা করছি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, বাহির পানে চোখ মেলেছে, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। রবীন্দ্রনাথের এই গানগুলো আমরা নানান কণ্ঠে কিন্তু অনেক অনেক অনেকবার শুনেছি, কিন্তু তারপরও গানগুলো যতবার শুনি কেমন যেন একটা আত্মায় শান্তি। অদ্ভুত অদ্ভুত সুন্দর আপু গাইলেনও, চমৎকার করে আমাদের বন্ধুরাও যুক্ত হয়ে গেছেন। শুক্রবারে সবাই আগে আগে ফ্রি হয়ে লেডিস ক্লাবে যুক্ত হয়ে গেছেন, খুব ভালো লাগছে দেখে। দেশের বাড়ি আপা আমার সোনিয়া আপু, তিনি আগে এসেছেন, তারপরে এসেছেন আমাদের সামান্তা, তারপরে এসেছেন সুরমা আপু, তারপরে আছেন ওদিকে আমাদের ঝুমুর আপু, এবং তারপরে আমাদের মিষ্টি আপু আছেন। মিষ্টি আপু আমার সাথে ম্যাচিং করেছে। আমরা একটু সোনিয়া আপুর সাথে আসি। সোনিয়া আপু, আপনার কাছে এসে জানতে চাই যে রবীন্দ্রনাথকে সবার আগে কবে মানে পড়া হয়েছে, বা রবীন্দ্রনাথ জীবনে কবে টোকা দিয়েছে দরজায়, এটা একটু জানতে চাই। শুভ সন্ধ্যা সবাইকে। তোমায় দেখে মনে হচ্ছে যে তুমি সানবান একদম তোমার পাইছে, তুমি তো বন বাদরে কোনো জায়গায় বাদ রাখলে না ঘুরে। যাই হোক, যে প্রশ্ন তুমি আমাকে বললা তার আনসার দেই। সেটা হলো, রবীন্দ্রনাথকে আমি বুঝতে পেরেছি সে তখন ইন্টারমিডিয়েটে পড়ি। তখন আমি এর আগে আসলে রবীন্দ্রনাথকে ওইভাবে মানে চিনতাম না, জানতাম না। হ্যাঁ, তখন যখন আমি ঢাকা মহানগর মহিলা কলেজে পড়তাম, দেন আমি তখন হলো বই মেলায় যাই, তখন হলো বই কিনি রবীন্দ্রনাথের একটা, হ্যাঁ, গীতাঞ্জলি মেবি এরকম, তার থেকে আমি পাই। আর রবীন্দ্রনাথ গান আমার অনেক ভালো লাগে। নজরুলের গান আমার অনেক কঠিন মনে হয়, সুর সবকিছু কঠিন মনে হয়, কিন্তু রবীন্দ্রনাথকে আমার খুব ভালো লাগে। আর যাই হোক, আজকে আমি না কিছু কথা বলবো। আমি অনেক আবেগ নিয়ে আজকে মানে লেডিস ক্লাবে বসছি, যে আমি অনেক আগে থেকে লেডিস ক্লাবের সাথে যুক্ত। এক সপ্তাহ পর আমাদের লেডিস ক্লাবে আমি আসলাম, কিন্তু যেদিন শুনছি যে লেডিস ক্লাব অ্যাকচুয়ালি 7 দিন না, এখন 2 দিন হবে, সেদিন খুব আবেগপ্রবণ আমি তেমনটা হইলাম না, কিন্তু কিছু কিছু আপুরা না আমায় খুব ডাকছিল, যে ফোন দিয়ে বলছিল যে আপু লেডিস ক্লাব কেন চালু হচ্ছে না। রহনা, কি আমাকে শুনতে পাচ্ছ? জি আপু, শুনতে পাচ্ছি। তখন আমাকে অনেকে ফোন দিচ্ছিল। এটা আমি অনেক ভাগ্যবান নিজেকে মনে করি, যে হয়তো বা লেডিস ক্লাবের পুরাতন বন্ধু হিসাবে আমাকে অনেকে ফোন করছে, যে তারা ভাবছে যে হয়তোবা সোনিয়াপুর কাছে ফোন দিলে জানতে পারবো যে বিষয়টা কি। তারা আমায় ফোন দিয়ে বলতেছিল যে আপু কেন লেডিস ক্লাব বন্ধ হয়ে যাচ্ছে। আমরা আসলে অন স্ক্রিনে অনেকে আমাদেরকে দেখে, কিন্তু অফ স্ক্রিনে অনেকেই লেডিস ক্লাবকে খুব বেশি পছন্দ করে। সেটা অ্যাকচুয়ালি লেডিস ক্লাব যদি 7 দিনের জায়গায় 2 দিন না হতো, আমরা অ্যাকচুয়ালি জানতে পারতাম না। আপুরা আমার ফোন করে বলতেছে বারবার যে আপু এখন আমরা না, সেদিন আপু হয়তো ঝুমু আপু, আরেকজন আছে রেশমা আপু, আর এমন অনেক নামের অনেকে আপু আমাকে ফোন দিচ্ছে। তারা বলতেছিল যে আমরা টিভি চ্যানেলে টিভি মানে অন করে বসে আছে, কিন্তু প্রোগ্রাম হচ্ছে না। আমি না লেডিস ক্লাবের যারা আছে মানে আমাদের মানে আমরা যারা টিভিতে আমরা যাদেরকে দেখছি, যেমন রহনা আরো আমাদের বন্ধু আছে, অথবা আমরা আমাদের যে ফ্রেন্ড আছে তাদেরকে দেখছি, কিন্তু আমাদের লেডিস ক্লাবের বাইরেও তারা অনেকেই কাজ করে লেডিস ক্লাবে। হ্যাঁ, তাদেরকে না যারা অ্যাকচুয়ালি এর সাথে যুক্ত, যেমন আমাদের জাকিয়া সুলতানা আপা, আমি না হাত জোর করে বলবো এটা না মানে 7 দিন রাখার না চেষ্টা করেন, কারণ এটা না নারীদের আবেগের জায়গা, ভালোবাসার জায়গা।
আপু এই যে আপনি কথাগুলো বলছেন আমিও দীর্ঘশ্বাস নিচ্ছি, আসলে আমি বুঝতে পেরেছি আপনার আবেগের জায়গাটা, এবং এটা আমার জন্যও কিন্তু নতুন। আমি যেমন প্রতিদিন লেডিস ক্লাব দেখে অভ্যস্ত, আমারও কিন্তু সপ্তাহে 2-4 দিন যদি না আসতে পারি আমারও কিন্তু মনের ভেতর সেই কষ্টটাই থাকে। কিন্তু এখন আমরা যেহেতু 2 দিন এসেছি, আমরা আরও ভালো করে আরও সুন্দর করে লেডিস ক্লাব নিয়ে ভালো কিছু করার পরিকল্পনাই করব, এবং আপনারা সাথে থাকলে লেডিস ক্লাব নিয়ে আমরা আরও অনেক দূর এগিয়ে যাব। সাথে লেডিস ক্লাবে এখন যেটা একটা পরিবর্তন, সামনের দিনে আরও ইতিবাচক পরিবর্তন আসতে পারে, অবশ্যই ধৈর্য ধরে থাকবেন সাথে। আমাদের বন্ধুরা অবশ্যই লেডিস ক্লাবকে অনেক ভালোবাসেন, এবং শুক্রবারে এই যে আমাদের ভালোবাসার টানেই আপনারা চলে এসেছেন সবসময়। আমরা সবসময় চাইবো লেডিস ক্লাব দিয়ে আপনার জন্য বেস্ট কিছু দেওয়ার। ছোট্ট একটা বিরতি নিয়ে নিচ্ছি, ফিরে আসছি কিছুক্ষণের মধ্যে। রবীন্দ্রনাথ যেমন ছোট্টবেলায় লেখালেখি শুরু করেছেন, তেমনি অনেক মানুষই আছেন যারা এখন রবীন্দ্রনাথ পড়ে হোক, অথবা জীবনানন্দ দাশ, অথবা আমরা যদি ইদানিংকার লেখা নিয়েও বলি, হুমায়ুন আহমেদ অবশ্যই একজন চিরঞ্জীব লেখক হিসেবে আমাদের মনে আছেন। এবং সাথে কিন্তু আরও নানান রকম লেখক, যেমন ইদানিং সাদাত হোসেনকে অনেকে পড়ছেন। তো সেই রবীন্দ্রনাথের জার্নি থেকে শুরু করে নানান সময়ে নানান রকম লেখককে আমরা পেয়েছি, এবং লেখার জার্নিটা হয়তো কাউকে না কাউকে পড়ে শুরু হয়েছে। কিন্তু আমি বলবো যে লেখাটাই একটা অন্য জগৎ। যখন আপনারা লিখছেন, গান গাইছেন, সংস্কৃতির অঙ্গনের নানান কিছুর সাথে যখন নিজেকে যুক্ত করেন, মন হয়তো অন্যরকম একটা স্বর্গে পৌঁছে যায়, তাই না? তো সেই উদযাপনগুলোই আসলে বারবার মনে করতে চাই, এবং আজকের দিন আড্ডাও হচ্ছে সেভাবেই। একটু জমে চলে যেতে চাই, এসে সামান্তার সাথে একটু কথা বলি। কেন বলবো? কারণ সামান্তা আসলে নিজে ভীষণ লেখে, ও অনেক কিছু লেখে। ওর বয়স অনুযায়ী আমার কাছে মনে হয়েছে ওর লেখা তার থেকে অনেক বেশি ম্যাচিওর। সো আমি জানতে চাই, সামান্তা তুমি কি বই পড়ো, নাকি তুমি শুধু লেখো, এবং আপনি ভাবনা থেকে লেখাগুলো আসে, নাকি কোনো একজন লেখককে পড়ে পড়ে তুমি অনুপ্রেরণা পাও? আপু আমি তো, যারা বই প্রেমী আছে তারা তো, তাদের প্রথম প্রেম হচ্ছে রবীন্দ্রনাথ। আমি রবীন্দ্রনাথকে ইন্টারে যখন পড়ি, ইন্টার শেষ করার পরে আমি রবীন্দ্রনাথের যে শেষের কবিতা ওটা পড়েছি, চোখের বালি পড়েছি, নৌকাডুবি পড়েছি। একবার পড়লে বোঝা যায় না, কিন্তু অনেকবার পড়লে তখন বোঝা যায়। আর লেখালেখি কি হয়, লেখালেখি যে লেডিস ক্লাব যেখান থেকে শুরু হয়েছে, তখন থেকে আমার লেখালেখি শুরু হয়েছে। যে লেখালেখির টপিক নিয়ে, এই টপিকগুলো নিয়ে লিখতাম, সেখান থেকে আমার লেখা শুরু হয়েছে। হঠাৎ করে যখন দেখছি টিভিটা খুলে যে লেডিস ক্লাব আজকের হচ্ছে না, আমার যে কি কষ্ট লাগছে আপু। মনে হচ্ছে তোমাদেরকে আর দেখতে পাচ্ছি না প্রতিদিন, মানে 6টা বাজে আমি যুক্ত হতে পারি আর না পারি, তোমাদেরকে দেখি, টিভি খুলে তোমাদেরকে দেখি, কিন্তু হঠাৎ করে 2 দিন হয়ে গেল। এটা আমার কাছে খুবই কষ্টের, এত কষ্ট পাইছি আমি। 6টা থেকে 7টায় ছিল। সামান্তা, উই রিয়েলি আন্ডারস্ট্যান্ড, এবং আমার তোমার কষ্ট এবং আমার কষ্ট এগুলো আলাদা নয়। লেডিস ক্লাব আমাদের সবার, এবং আমাদের পুরো টিম, আমাদের এই টেলিভিশনের যে কটা মানুষ আছে তারা সবাই একইভাবে, তোমরা যেভাবে লেডিস ক্লাবের সাথে কানেক্টেড, প্রত্যেকটা মানুষ একইভাবে আবেগ জড়িতভাবে সবাই এটার সাথে যুক্ত। এবং আমরা চেষ্টা করছি লেডিস ক্লাব নিয়ে আরও ভালো কিছু করবার, এবং সামনের দিনে আরও ভালো কিছু হবে। অবশ্যই থাকো সাথে। একটু স্টুডিওতে চলে আসি, জুমে আবার আসবো। জুমে এসে একটু কথাবার্তা বললাম, রুমা আপুর কাছে একটু জানতে চাই যে আপু, লেখালেখির জগৎটাই তো অন্যরকম একটা জগৎ, যেটা বললাম। তো লেখালেখি যারা সম্পৃক্ত লেখালেখির সাথে, তাদের বিকাশের মাত্রাটা আসলে অন্যদের থেকে আলাদা কিনা, আপনার কি মনে হয়? তা তো অবশ্যই, তা তো অবশ্যই। এই কারণে যে একজন মানুষ আর একজন লেখকও মানুষ, কিন্তু দুজনের দৃষ্টিভঙ্গি, দেখার দৃষ্টি, উপলব্ধির জগৎ অবশ্যই আলাদা হবে। আর যদি আলাদা না হয়, যে ঘটনাটা নিয়ে আমি গল্প লিখছি সেটা নিয়ে তো আপনি লিখছেন না, সেটা নিয়ে তো 8-10 জন লিখছেন না। তো দেখার দৃষ্টি বা উপলব্ধির দৃষ্টি তো অবশ্যই আলাদা হবে। লেখক একটু বেশি সংবেদনশীল হন, যার ফলে তিনি লিখতে পারেন। তারপরে আবার লেখকেও কিন্তু দৃষ্টিভঙ্গির একটা বৈচিত্র্য থাকে। আমি একটা ঘটনাকে বা একটা বিষয়কে যেভাবে দেখব, আরেকজন লেখকও হয়তো সেভাবে দেখবেন না। তো সেদিক থেকে আমি মনে করি যে লেখক কিন্তু আসলে সাধারণ মানুষের থেকে একটু আলাদা করে দেখেন, আলাদা করে ভাবেন, এবং এই লেখা এবং ভাবনা আলাদা করাটাই কিন্তু তাকে লেখক হিসেবে মানে প্রতিষ্ঠিত হতে বা লিখতে অনুপ্রাণিত করে।
বাহ! আসলেই তাই। এবং মাহনাজ আপুর কাছেও আসতে চাই যে আজকের বিষয়টা হলো তোমার সঙ্গে প্রাণের খেলা। তো এদিকে আমি দেখেছি যে সব রকম বন্ধুর সাথে যে প্রাণের মিল বা প্রাণের খেলা সম্ভব এটা আসলে হয় না। তো এই যে আপনার এখনকার বন্ধু জীবন কেমন এবং প্রাণের খেলা কাদের সাথে মিলে হয়, এবং সন্ধ্যেটা যদি কোনোদিন খুব অবসরে কাটান তখন কাদের সাথে থাকেন, কি করেন তখন? আপা যেমন কথাটা বলছিল এই সূত্র ধরেই বলছি যে দৃষ্টিভঙ্গির কথা যে বলছিলেন, যে জি। এটি হচ্ছে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। একজন যে যেইভাবে চিন্তা করে সে তার জীবনকেও ওইভাবেই দেখে, তার বন্ধুবান্ধব নির্বাচনের ক্ষেত্রেও কিন্তু সেই জিনিসটা হয়। তো এখানে তোমার সঙ্গে প্রাণের খেলা, এখানে তোমার কথাটা কিন্তু ব্যাপক, হ্যাঁ। এর ব্যাপ্তি অনেক। এই তুমি কে? এই তুমি হচ্ছে কি বন্ধু, নাকি ঈশ্বর, নাকি যে কোনো ধরনের রিলেশনশিপ, সেটাকেই তোমার সম্বোধন করা হচ্ছে। হ্যাঁ, তোমার সঙ্গে প্রাণের খেলা, সেটি কিন্তু সৃষ্টিকর্তাও হতে পারে এবং আমাদের চারিপাশের বন্ধু যে তোমাকে বোঝে সেটাই হতে পারে। তো আমার কাছে তাই মনে হয়। এবং যেটা প্রশ্ন ছিল যে বন্ধু নির্বাচনের ক্ষেত্রে, বন্ধু আমার সেই হবে যে যে আমার কথা তার কাছে ঠিক থাকবে, মানে বলে বেড়ানোর মধ্যে হবে না। এবং সেই জন্যেই সেখানেই কিন্তু প্রাণের মিলটা হয়। বন্ধু বলতে যাকে সত্যিকার অর্থে বোঝায়, দৃষ্টিভঙ্গি একই রকম হতে হবে। সবাই একইভাবে দেখেন না, যে কথাটা আপা বলছিল খুব ভাল লাগলো শুনতে, যে সেটাই একজন যিনি লিখছেন, উনি কোনো বিষয় নিয়ে যখন লিখছেন তখন উনি একভাবে দেখছেন, একটা অন্য মানুষ অন্যভাবে দেখছেন, আরেকজন লেখকও হয়তো অন্যভাবে দেখছেন, আরেকজন সিঙ্গারও সেই বিষয়টা অন্যভাবে দেখছেন। এবং সেই কারণেই কিন্তু রবীন্দ্রনাথ এক একজনের কাছে এক একভাবে ধরা দেয় এবং উনি সেই স্বাধীনতাটা দিয়ে গেছেন যে যে যেইভাবে ওনার গানটাকে চিন্তা করতে পারে। বাহ, সুন্দর সুন্দর করে বুঝিয়ে বললেন। রুমা আপুর কাছে বিষয় আসবো, তার একটু জুমে চলে আসি, জুমে একটু গল্প করে আসি। আমাদের কাছে এখন আছে সুরমা আপু, সুরমা আপুর কাছে একটু আসি। সুরমা আপু, আপনার কাছে এসে জানতে চাই যে এই যে প্রাণের খেলা, এই প্রাণের খেলা আসলে ওই যে বললাম বন্ধু জীবন কিন্তু একটু বেছে বেছেই নেওয়া হয়, সবাই কিন্তু বন্ধু হয় না। তো সেই ক্ষেত্রে রবীন্দ্রনাথের কথার আলোকে যদি বন্ধু নির্বাচন নিয়ে কিছু বলতে হয় আপনার কাছে, শুনে কিছু। সুরমা আপু, শুনতে পাচ্ছি না কিছু। আপনার হেডফোন থাকলে হেডফোনটা সরিয়ে ফেলুন, বা শোনা যাচ্ছে আপু? এখন শুনতে পাচ্ছি, এখন শুনতে পাচ্ছি। জি, এখন বলুন। শুভ সন্ধ্যা, সবাইকে শুভেচ্ছা, স্টুডিওর আপুদেরকেও শুভেচ্ছা। বন্ধু নির্বাচন আসলে রবীন্দ্রনাথের ভাষায় আমরা বন্ধু নির্বাচনের ক্ষেত্রে রবীন্দ্রনাথের অনেক গান কবিতা ফলো করি। অনেক গানের মধ্যেই বন্ধুদের আকর্ষণ করার মতো অনেক গান আছে। তারপর মানুষ চেনার জন্য অনেক রবীন্দ্রনাথের অনেক গান আছে, কবিতা আছে, আমরা সেগুলি ফলো করি। আর হচ্ছে যে আমি এখন ওই যে আবার চলে আসি আমরা নেক্সাসের লেডিস ক্লাবের বিষয়ে আপু। ঘটনা হচ্ছে আমরা খুব লোনলি ফিল করতেছি এই সময়টা, আমরা নেক্সাসে বসতে পারতেছি না, খুবই কষ্ট পাচ্ছি। এবং এই সময়টা আমরা একজন আরেকজনকে ফোন দিয়ে আমাদের নিঃসঙ্গতা জিনিসটা অনুভব করতেছি। তো এই বন্ধু নির্বাচন, সেটাও এই রবীন্দ্রনাথের কবিতা বা গান এগুলি থেকে আমরা শিখেছি। আর এখানে এসে প্রকৃত বন্ধু খুঁজে পেয়েছি। আমাদের যে বয়স, এই বয়সে হয়তো বন্ধু নির্বাচন করতে গেলে অনেক কিছু, অনেক ধাক্কা খেতে হয়, লাভ লোকসানের বিষয় আছে। তো এগুলি এখানে থেকে অনেক কিছু আমরা শিখতে পারছি। অনেক ধন্যবাদ আপু, অনেক ধন্যবাদ। এবং আবেগের জায়গাটা আসলে ওই যে বললাম আমারও একই রকম। মিষ্টি আপুর কাছে ছোট্ট করে একটু শুনে যাই আজকের বিষয়টায়, তোমার সঙ্গে প্রাণের খেলা। অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা। অতিথি খুব সুন্দর কথা বলছে, আমাদের দুজন অতিথি খুব ভালো লাগছে। তোমার সাথে প্রাণের মেলা, আসলে তুমি তো এখানে ঠিক, তুমি তো এটা আমার সাথে তুমি হতে পারো, আমার নেক্সাসের বন্ধুরা হতে পারে, আমার ভালোবাসার মানুষ হতে পারে, আমার সন্তান, আমার বাবা মা, অথবা আল্লাহ তাআলা হতে পারে। আসলে আমাদের সাথে যার যখন মনের মিল, তার সাথেই আমাদের প্রাণের মেলা। আর তোমাকে দেখে আমার দুইটা লাইনের একটা লাইন হলেও বলবো, সেটা হলো প্রাণের মেলা।
তুমি যে আমার, ওগো তুমি যে আমার, কানে কানে শুধু একবার বলো তুমি যে আমার। ধন্যবাদ অহনা। একদম, আমি পুরোটাই আপনাদের, একদম কোনো এটা নিয়ে কোনো দ্বিমত হবে না অবশ্যই। সেই মানুষগুলোকে ছেড়ে একটা, ওই যে বললাম যে একটা বিরতি, যে বিরতির আসলে কোনো রস বোধ নেই, সেই বিরতিটাই নিয়ে নিতে হচ্ছে। ফিরে আসছে কিছুক্ষণের মধ্যেই। বিরতি নিয়ে এই পর্যায়ে যখন আসলাম, তখন কিন্তু আপনাকে জানিয়েই দিতে চাই যে আজ আমরা আছি, আগামীকালও আমরা আসব। তবে এই দুটো দিন আমরা একেবারে মন ভরে আড্ডা দিয়ে নিচ্ছি। লেডিস ক্লাব এখন থেকে সপ্তাহের 2 দিন আমরা সেই বিষয়টা এভাবে ভেবেই আগাতে চাই। আমরা এই সময়টাতে মাহনাজ আপুর কাছে তার বন্ধু জীবন নিয়ে জিজ্ঞেস করলাম। রুমা আপুর কাছ থেকেও একটু হালকা করে শুনি যে এই যে প্রাণের খেলা জমে আসলে কাদের সাথে এখন এই সময় এসে, এবং কটা বন্ধু ছোটবেলা থেকে এখন পর্যন্ত টেনে আনতে পেরেছেন? ও, আমার বোধহয় বন্ধু ভাগ্য খুব ভালো। তাই? আমার স্কুল জীবনের যারা বন্ধু ছিল, হ্যাঁ, আমার খুব যারা বেস্ট ফ্রেন্ড আর কি, ওই টার্মটার সাথে অবশ্য তখন আমরা পরিচিত ছিলাম না। তো আমার যারা বেস্ট ফ্রেন্ড, ওদের দুজনেরই ইন্টারমিডিয়েটের পরে বিয়ে হয়ে গেছে। একজন দেশেই থাকে না, আরেকজন এই গুলশানেই থাকে। তো ওদের সঙ্গে আমার বলা যায় যে মানে একদিনও বিচ্ছিন্নতা হয়নি। একটা চিঠিপত্রে যোগাযোগ ছিল বা কোনো, এখন তো ফোন এসে গেছে, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ফেসবুক সবকিছু হয়ে গেছে, কিন্তু যখন এগুলো ছিল না তখন চিঠির মাধ্যমেও ওদের সঙ্গে আমার যোগাযোগ ছিল। তারপরে আসলে আমার বন্ধু সার্কেলটা অনেক বড়, কিন্তু সত্যিকার অর্থে বন্ধু বলতে যা বোঝায়, যার সঙ্গে আমি আমার সবকিছু শেয়ার করতে পারি এবং তার সঙ্গে আমার দৃষ্টিভঙ্গি মিলবে, তার কাছে আমি আমার দুঃখের কথা বলে, সুখের কথা বলে আমি আনন্দ পাবো। আমি যদি এরকম কারো কাছে বলতে যাই যে উল্টো আমার মনটা আরো খারাপ হয়ে যাবে, সে কিন্তু কখনোই আমার বন্ধু হবে না। একদম তো একদম। প্রাণের খেলাটা তার সঙ্গেই জমবে যে আমাকে অনুভব করবে, এবং একইভাবে উল্টো করে বললে আমিও তাকে অনুভব করব, এবং সেটা খুব কম মানুষই হয় আর কি। একদম। তাহলে আপু তো যেহেতু লেখালেখি করেন, আবৃত্তির জায়গাটা থেকে আপুর কিছু পড়ে শোনানোর কিছু আছে কিনা? আমাদেরকে যদি কিছু পড়ে শোনাতেন আপনার গলায়। আচ্ছা, আমার গলায় যদি আমি শোনাতে হয়, আজকে রবীন্দ্রনাথকে নিয়ে আমরা বলতে বসেছি। জি। রবীন্দ্রনাথের আমার খুব প্রিয় একটা গল্প, স্ত্রীর পত্র। তো ওটা আমরা নাটকও করেছি মঞ্চে, এবং আমি সেটাতে অভিনয় করেছি। আসলে আগে থেকে তো প্রিপারেশন নিয়ে আসিনি, অনেকদিন মানে মুখস্থ থেকে বলছি, সামান্য একটু অংশ। আমার খুব প্রিয় একটি গল্প, এবং শেষ থেকে সামান্য একটু যতটুকু মনে পড়ে, আমি জানি না আমি কতটুকু বিশ্বস্ততার সাথে বলতে পারবো, তারপরে চেষ্টা করছি। দুঃখ বলতে লোকে যা বোঝায় তোমাদের সংসারে তা আমার ছিল না। তোমাদের খাওয়া পড়া অসচ্ছল নয়। তোমার দাদার চরিত্র যেমন হোক, তোমার চরিত্রে এমন কিছু ছিল না যে আমি বিধাতাকে মন্দ বলতে পারি। আমার এই চিঠি সেজন্যে নয়। বিন্দুকে আমি দেখেছি, সংসারে মেয়ে মানুষের রূপটা যে কি তা আমি জেনেছি, আর আমার দরকার নেই। মৃত্যু সে তোমাদের চেয়ে মহান। সেই মৃত্যুর বাঁশি এই বালিকার ভাঙা হৃদয়ের মধ্য দিয়ে আমার হৃদয়ের যমুনা পারে যেদিন বাজল, সেদিন প্রথমটাই যেন বাণ বিঁধিল। আমি বিধাতাকে জিজ্ঞেস করলাম, এই পৃথিবীতে যা সবচেয়ে তুচ্ছ তাই সবচেয়ে কঠিন কেন? কেন আমি এক মুহূর্তের জন্য অন্দরমহলের চৌকাঠ পেরুতে পারি না? কত তুচ্ছ আমার এই প্রতিদিনের জীবনযাত্রা, এর বাধা অভ্যেস, বাধা বুলি, এর সমস্ত বাধা মার। তবে কি ওই নাগপাশ বন্ধনেরই হবে জিত? হার হবে তোমার সৃষ্টি ওই আনন্দলোকের? ওরে মেজ বউ, ভয় নেই তোর, তোর অন্দরমহলের চৌখাট পেরুতে এক মুহূর্ত লাগে না। আমার সামনে আজ নীল সমুদ্র, মাথার উপর আষাঢ়ের মেঘপুঞ্জ।
বাহ কি চমৎকার। একটু ভুলও হতে পারে টুকটাক, মুখস্থ খুব থেকে ভালো বলেছি হয়েছে, তো। স্বতঃস্ফূর্তভাবে এটাই ঠিক আছে। আমরা একটু জুমে এসে পড়ি, একদম চট করে সবার সাথে একটু গল্প করে ফেলবো, ছোট ছোট 2 লাইনে গল্প করব। ঝুমুর আপুর সাথে আসি। ঝুমুর আপু অনেকক্ষণ এসেছেন, আপুর কাছে এসে শুরু করতে চাই। ঝুমুর আপু একটু আনমিউট করে আজকের বিষয় নিয়ে কিছু বলবেন, ছোট্ট করে বলবেন। আপু শুভ সন্ধ্যা সবাইকে। আপু তোমাকে অনেক খুব সুন্দর লাগতেছে, অনেক মিষ্টি ধন্যবাদ। লাগছে আমার আপু। থ্যাংক ইউ। আসলে রবীন্দ্রনাথকে নিয়ে কি বলবো আপু, তিনি হচ্ছে আমাদের বাঙালির একটা গুরুত্বপূর্ণ দিন। 25শে বৈশাখ আসলেই যে আমরা তার জন্য অপেক্ষা করবো তা না, প্রত্যেক দিন মনে করো রান্নাঘরে গেলেও রবীন্দ্রসঙ্গীত শুনতে হবে, মানে গান তো কানের মধ্যে থাকেই সবসময় আপু। আর প্রাণের যেটা বলতেছো, আমাদের সবারই একজন একজন থাকে যার সাথে আমি শেয়ার করব, বুঝবো, একে অপরকে বুঝবো। এখানে থাকবে না কোনো হিংসা, কোনো থাকবে না প্রতিযোগিতা। অনেক ধন্যবাদ আপু, আসলেই তাই, বেশ সুন্দর করে বলেছেন। যেহেতু সময় সংক্ষেপ, আমি মমি আপুর কাছে চলে আসতে চাই। মমি আপু আপনার কাছে এসে শুনি, 2 লাইন শুনবো। ধন্যবাদ আপু, সবাইকে শুভ সন্ধ্যা। অনেকদিন পর এই যে প্রিয় মুখগুলো দেখলাম, এটাই আমাদের প্রাণের বন্ধন, প্রাণের মিল। আর রবীন্দ্রনাথ এর কথা কি বলবো, উনি তো বিশ্বকবি, ওনাকে নিয়ে কিছু বলারই প্রয়োজন নেই, উনি নিজেই একটা কবিতা। আনন্দ পাই, সবকিছুর মধ্যে সৌন্দর্য খুঁজে পাই আপু। বাহ বাহ, চমৎকার। তানিয়া আপুর কাছে আসতে চাই। তানিয়া আপু। শুভ সন্ধ্যা সবাইকে। স্টুডিওতে আছেন রুমা আপু, মাহানাজ আপু, তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। তো আমি রবীন্দ্রনাথকে শ্রদ্ধা জানিয়ে কয়েকটা লাইন পড়তে চাচ্ছি, কথা আর বেশি বলতে চাচ্ছি না। ওরে যাব না আজ ঘরে রে ভাই, যাব না আজ ঘরে, ওরে আকাশ ভেঙে বাহিরকে আজ নেব রে লুট করে। যেন জোয়ার জলে ফেনার রাশি, বাতাস আজ ছুটছে আসি, আজ বিনা কাজে বাজিয়ে বাসি, কাটবে সকল বেলা। এটা আমার সব বন্ধুদের জন্য। ধন্যবাদ আপু। ইভ ফারহানা নার্গিস আপুর কাছে আসতে চাই। ইভ ফারহানা নার্গিস আপু, 2 লাইন করে বলবেন। বারাকাতু, অনেকদিন পর এসে আসলেও খুব ভালো লাগতেছে, চেনা মুখগুলো আপনাদেরকে দেখে খুব ভালো লাগতেছে। তারপর রবীন্দ্রনাথ সম্পর্কে বলতে গেলে আমার ছোটকালের কথা একটা বলবো, যে মেঘের কোলে রোদ এসেছি, এই গান মানে গানটা কবিতার উপরে মানে আমরা নাচতেছিলাম অনেকজন মিলে, তা সবার সাথে নাচতেছি স্টেজে, তার আহা হা 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 করতে বলছিল যে ও হা হা করতে করতে তোমরা সবাই বের হয়ে যাবা। ওই বাহ বাহ, কি মজার একটা গল্প হুট করে শুনলাম। এত মন খারাপের মাঝে একটা হাসির গল্প শুনলাম। ওবায়দা আপু আপনার কাছে আসতে চাই, 2 লাইন শুনবো আজকের বিষয়ে। ওবায়দা আপু। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আমার হলো আজকে যেহেতু রবীন্দ্রনাথকে নিয়ে কথা হচ্ছে, সময় কম, আমি একটাই লাইন বলবো যে রবীন্দ্রনাথের গান আর আমার গাছ, এই দুইটা নিয়ে আমার খেলা চলে। এদিকে গান বাজবে, এদিকে আমি গাছের সাথে খেলা করি। আমি সবসময় বাসায় থাকলে গাছগুলা নিয়ে নানা ধরনের কাজ করতে থাকি, ওদের ছবি তুলি, ওদের পাতা মুছি, এখানে বসাই, ওখানে বসাই, এগুলি করি। মোবাইলে গানও বাজে, মাঝখানে শুনতে পারি নাই অনেক কারণ একেবারে ওবায়দা আপু সুন্দর করে বললেন। হাসিনা আপুর কাছে আসি। হাসিনা আপু, ছোট্ট করে 2 লাইন। হাসিনা আপু। আসসালামু আলাইকুম আপু, শুভ সন্ধ্যা সবাইকে, অনেক ধন্যবাদ। রুমা মাদক আপুর কাজগুলো আমি সবসময় দেখি, অনেক ভালো লাগে। তো যাই হোক, আমরা যে আজকে বসছি না আপু, সেই নেক্সাস লেডিস ক্লাবের জুমারডা, আর কিছু বলার নাই আপু। আবারও আগামী দিন দেখা হবে আপু, আগামী দিনও আপনারা যুক্ত হতে পারবেন। রীতা পোদ্দার দিদির কাছে একদম ছোট্ট করে 1 লাইন শুনতে চাই। রীতা পোদ্দার দিদি। ধন্যবাদ অহনা, সবাইকে শুভ সন্ধ্যা। অনেক ভালো লাগছে এখানে বসে সবাইকে দেখছি। আর রবীন্দ্রনাথ কি বলবো, রবীন্দ্রনাথ ঘুম থেকে উঠেই যদি ঠাকুর প্রণাম করে গানটা না ছাড়ি শান্তি লাগে না। চমৎকার চমৎকার আপু, অনেক ধন্যবাদ। আপনার 1 সপ্তাহ অপেক্ষা করেছেন বলে আজকে জুম শেষ করলাম। সবাইকে ধন্যবাদ জানাই। এবং 2জন বেশ গুণী মানুষ আজকে এসে লেডিস ক্লাবকে আলোকিত করে গেলেন, 2জনকে অনেক ধন্যবাদ। নেক্সাসকেও ধন্যবাদ আমাদেরকে আমন্ত্রণ জানাবার জন্য, অনেক ধন্যবাদ সব। নেক্সাসকে অনেক অনেক ধন্যবাদ যে রবীন্দ্রনাথকে নিয়ে কিছু মানে তাকে নিয়ে তো বলা ফোরায় না, কিছু একটু বলার সুযোগ দিয়েছেন, এজন্য নেক্সাসকে অনেক ধন্যবাদ। ইনশাআল্লাহ সামনের দিন আমরা আরো অনেক গল্প করব এবং লেডিস ক্লাব এভাবেই আসলে প্রাণের খেলা চলমান রাখতে চাই আপনাদের সাথেও। সপ্তাহে 2 দিন এসেও আমরা আলো ছড়াবো, মনের কথা ভাগাভাগি করে নেব নিজেদের মধ্যেই। সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি এখানে।